মার্কিন ইসরায়েল হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি নিহত, 40 দিনের রাষ্ট্রীয় শোক, সংকটে পুরো মধ্যপ্রাচ্য। খামেনির অবস্থান শনাক্ত করে সিআইএ, আর কম্পাউন্ডে 30টি বোমা নিক্ষেপ করে ইসরায়েল, তছনছ হয়ে যায় সবকিছু। মধ্যপ্রাচ্যের সংকটে চরম জ্বালানি সংকটের শঙ্কায় বাংলাদেশ, নিত্যপণ্যের দাম হবে ঊর্ধ্বমুখী, চাপে পড়বে আর্থিক খাত। মধ্যপ্রাচ্যে অবস্থান করা বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর, এজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ। যুদ্ধ সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যগামী অসংখ্য ফ্লাইট স্থগিতে বিপাকে শত শত যাত্রী, আজ থেকে চালু হচ্ছে বেশ কিছু ফ্লাইট। সশস্ত্র বাহিনী কবে ব্যারাকে ফিরবে, শিগগিরই সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত, শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজের তালিকা হয়েছে। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত খবর। পুরো খবর জুড়ে সাথে রয়েছি আমি হাবিবা আফরোজ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ওই হামলায় নিহত হয়েছেন খামেনির কন্যা, জামাই, পুত্রবধূ ও নাতনি। খামেনির মৃত্যুতে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ইরান, ছুটি ঘোষণা করা হয়েছে 7 দিনের। এদিকে খামেনি হত্যার নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। পরমাণু নিয়ে আলোচনা চলার মধ্যে শনিবার ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। রাজধানী তেহরান সহ বিভিন্ন অঞ্চলে হামলা চালানো হয়। শনিবারই কড়া জবাব দেয় ইরান, পাল্টা হামলা চালায় মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের মার্কিন সামরিক ঘাঁটিতে। তবে মর্মান্তিক খবরটি আসে বাংলাদেশ সময় রবিবার সকালে। ইরানের গণমাধ্যম নিশ্চিত করে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। একই সাথে নিহত হয়েছেন খামেনির মেয়ে, মেয়ের জামাই, পুত্রবধূ ও নাতনি সহ কয়েকজন। খামেনির মৃত্যুতে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ইরান। ঘোষণা করা হয়েছে 7 দিনের ছুটি। খামেনির মৃত্যুতে শোক জানিয়েছে ইরানি বিপ্লবী গার্ড, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। সেই সঙ্গে খামেনির হত্যার প্রতিশোধের প্রতিশ্রুতিও দিয়েছে তারা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে আগেই জানান যৌথ বাহিনীর হামলায় নিহত হয়েছেন খামেনি। এর আগে শনিবার তিনি বলেন, এ হামলা কতদিন চলবে তা এখনও নিশ্চিত নয়। উদ্দেশ্য পূরণ না হওয়া পর্যন্ত এ হামলা অব্যাহত থাকবে। আমি চাইলে দীর্ঘ লড়াইয়ে গিয়ে সবকিছু নিজের নিয়ন্ত্রণে নিতে পারি। আবার 2 থেকে 3 দিনের মধ্যে হামলা শেষ করে ইরানিদের বলতে পারি, যদি আপনারা আবারও পারমাণবিক কার্যক্রম চালান তাহলে কয়েক বছর পর আবারও আমাদের সঙ্গে দেখা হবে, অর্থাৎ আবারও হামলা চালাবো। এদিকে খামেনি হত্যার নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। তিনি বলেন, ইরানে ওয়াশিংটন তেল আবিবের চালানো এ হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। পুরো ইরান জুড়ে চালানো হচ্ছে হামলা, পাল্টা হামলা চালাচ্ছে ইরানও। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ কোথায় গিয়ে ঠেকে তা নিয়ে এখন উদ্বেগ বিশ্ববাসীর। রাহনুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অবস্থান শনাক্ত করেছিল মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA, আর সেই তথ্যের ভিত্তিতেই বোমা হামলা চালায় ইসরায়েল। এতে নিহত হন খামেনি সহ একাধিক শীর্ষ সামরিক কর্মকর্তা। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা ও প্রভাবশালী নেতা হত্যা ঘিরে মধ্যপ্রাচ্যে তৈরি হয়েছে নতুন সংকট। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA কয়েক মাস ধরেই নজরদারিতে রেখেছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। সর্বশেষ তারা জানতে পারে শনিবার সকালে তেহরানের একটি সরকারি কম্পাউন্ডে শীর্ষ পর্যায়ের বৈঠকে উপস্থিত থাকবেন খামেনি। এ তথ্য পাওয়ার পরই হামলার সিদ্ধান্ত নেয় ইসরায়েল। ইসরায়েলের পরিকল্পিত অভিযানে স্থানীয় সময় সকাল 6টায় যুদ্ধবিমান উড্ডয়ন করে। 2 ঘন্টা পর তেহরানের স্থানীয় সময় সকাল 9:40-এর দিকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আঘাত হানে সরকারি কম্পাউন্ডে। লক্ষ্যবস্তু ছিল প্রেসিডেন্সি অফিস, ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এবং সর্বোচ্চ নেতার কার্যালয় সংলগ্ন ভবন। ইসরায়েলি সূত্র জানায় বৈঠকে উপস্থিত ছিলেন IRGC প্রধান মোহাম্মদ পাকপুর, প্রতিরক্ষামন্ত্রী
আজিজ নাসির জাদে এবং সামরিক পরিষদের প্রধান আলী শামখানি সহ আরও অনেকে। গত জুনে এ ধরনের পরিকল্পনার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যুক্তরাষ্ট্র জানে খামেনি কোথায় অবস্থান করছেন। শনিবারের হামলাতেও একই গোয়েন্দা নেটওয়ার্ক ব্যবহার করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন এই হামলা শুধু সামরিক নয়, বরং কৌশলগত ও রাজনৈতিক বার্তাও বহন করছে। এতে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে। হামলার পর ইরানের প্রতিক্রিয়া কী হবে সেদিকেই নজর এখন বিশ্বের। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক। ইরানের লিডারশিপ কাউন্সিলের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদে আইনজ্ঞ সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন আলীরেজা আরাফি। ডিএনসি ডিসার্টমেন্ট কাউন্সিলের মুখপাত্র মোহসেন দেহভানি এই তথ্য নিশ্চিত করেছেন। আয়াতুল্লাহ আলী খামিনি নিহত হওয়ার পর দেশটির প্রেসিডেন্ট বিচার বিভাগের প্রধান এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন আইনবিদকে নিয়ে একটি অস্থায়ী নেতৃত্ব পরিষদ গঠন করা হয়। এই পরিষদে দায়িত্ব পালন করবেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, প্রধান বিচারপতি গোলাম হোসাইন মেহসেনি এজেই এবং আলী রেজা আরফি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে নিহত হয়েছেন ইরানের রাজনীতির গত 3 দশকের আলোচিত শাসক আয়াতুল্লাহ আলী খামেনি। মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী এই নেতার মৃত্যুতে শুধু ইরান নয়, শঙ্কায় পুরো মধ্যপ্রাচ্যের রাজনীতি। বিশেষ করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে চরম উত্তেজনার মধ্যে খামেনির মৃত্যু তেহরানের জন্য বিশাল শূন্যতা। এখন প্রশ্ন, কে হবেন ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা? পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্র ইরানের চলমান আলোচনার মধ্যেই যৌথ সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার মৃত্যুতে চলমান সংকটে দেশটিতে দেখা দিয়েছে নেতৃত্বে শূন্যতা। ইরানের সংবিধান অনুযায়ী নতুন নেতা নির্বাচনের দায়িত্ব ৮৮ জন ধর্মতাত্ত্বিকের সমন্বয়ে গঠিত অ্যাসেম্বলি অব এক্সপার্টসের। এই কাউন্সিল গোপন ব্যালটের মাধ্যমে পরবর্তী সুপ্রিম লিডার বেছে নেবেন। নতুন নেতা নির্বাচনে কয়েকজনের নাম এসেছে আলোচনায়। তাদের মধ্যে আয়াতুল্লাহ খামেনির দ্বিতীয় ছেলে মুস্তফা খামেনিকে শক্তিশালী নেতা মনে করা হচ্ছে। এছাড়া অ্যাসেম্বলি অব এক্সপার্টসের প্রভাবশালী সদস্য ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধান আলীরেজা আরাফিও রয়েছেন আলোচনায়। তবে গত জুনে ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধে আত্মগোপনে থাকার সময় খামেনি সম্ভাব্য 3 জন উত্তরসূরির নাম নির্ধারণ করেছিলেন বলে একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন। তারা হলেন বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মেহসেনি এজেই, খামেনির দপ্তর প্রধান আলী আসগর হেসাজি ও সংস্কারপন্থী ধারার ধর্মীয় নেতা ও খোমেনির নাতি হাসান খোমেনি। তবে যুদ্ধের এই ডামাডোলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা মোকাবেলায় দলটি চাইছে দ্রুত নেতৃত্ব নির্ধারণ। বিশ্লেষকরা বলছেন রাজনৈতিক নেতৃত্বের চেয়েও এখন সামরিক সংহতি ইরানের জন্য বেশি জরুরি। বাইরের শত্রু মোকাবিলায় এবং অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতে আইআরজিসি হবে মূল চালিকা শক্তি। ইরানের সর্বোচ্চ নেতার পদটি কেবল ধর্মীয় নয়, এটি সামরিক ও রাজনৈতিক সিদ্ধান্তের কেন্দ্রবিন্দু। বর্তমান যুদ্ধের প্রেক্ষাপটে এমন একজন নেতাকে প্রয়োজন হবে যিনি শিয়া মিলিশিয়া নেটওয়ার্ক বা অ্যাক্সিস অব রেমিটেন্সকে ঐক্যবদ্ধ রাখতে পারবেন। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। দর্শক, এই বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আলোচনায় যুক্ত হবার জন্য। আপনার কাছে জানতে চাইব যে এই যে ইরান যুক্তরাষ্ট্রে ইসরায়েলের যৌথ হামলা, দেশটির সর্বোচ্চ নেতা খামেনির মৃত্যু, এই অবস্থায় যুক্তরাষ্ট্রের এমন আধিপত্যবাদী রূপ আসলে কোন দিকে নিয়ে যাবে পুরো পৃথিবীকে, এবং সেই সাথে রাশিয়া, ইউরোপ, চীনের মতন শক্তি বলা যায় অনেকটা নীরব এখন আমরা দেখতে পাচ্ছি। তো মধ্যপ্রাচ্যের বেশিরভাগ মুসলিম দেশই যুক্তরাষ্ট্রের অনুগত্যে রয়েছে। তো এই অবস্থায় আসলে ইরানের একা কি পরিণতি সামনে অপেক্ষা করছে জানতে চাইব। ধন্যবাদ। আসলে নির্ভর করবে ইরানের জনগণ এখন কি করে। ইরানের জনগণের উপরে চিন্তা ভাবনা করেই কিন্তু আমেরিকা এবং ইসরায়েলে আক্রমণ করেছে, কারণ তাদের ধারণা যে ইরানের ভিতরে একটা অসন্তোষ আছে এবং তারা যদি এই আক্রমণটা করে তাহলে ইরানের জনগণ জেগে উঠবে এবং সেখানে একটা সিভিল ওয়ার হওয়ার সম্ভাবনা আছে এবং সিভিল ওয়ার মাধ্যমে একটা রেজিম চেঞ্জ করবে। এটাই হলো আমার মনে হয় তাদের পরিকল্পনায় আছে।
এখন এটা কতখানি করতে পারবে সেটা আমরা বুঝতে পারবো যে ইরানের জনগণ কিভাবে নিবে এই বর্তমানে যে আক্রমণ এবং আয়াতুল্লাহ খামেনিকে যে মেরে ফেললো এবং তার পরিবারের সদস্যদের, সেই জিনিসটা যখন পরিষ্কার হবে, যদি বড় আকারে সাপোর্ট বেড়ে যায় ইরানিয়ান রিভলিউশনারি গার্ডের পক্ষে এবং ইসলামিক রিপাবলিকের পক্ষে, তাহলে সহজে আমার মনে হয় না আমরা এই যুদ্ধটা থামবে, বরং অনেকটা নেগোসিয়েশনে তখন হয়তো আমেরিকা আবার নেগোসিয়েশনের কথা বলা শুরু করবে। এখন ওটা আমাদের একটু অপেক্ষা করতে হবে, তাহলে হয়তো বোঝা যাবে। যে আরেকটি বিষয় জানতে চাইবো যে মধ্যপ্রাচ্যের এই যে যুদ্ধাবস্থা এটি স্থায়ী হলে অনেকে বলছেন যে জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বাংলাদেশ, তো এই জ্বালানি সংকট হলে নিত্যপণ্যের দাম বাড়বে, সেই চাপ আর্থিক খাতে পড়বে, তো এই ধরনের আর্থিক খাতের চাপ সামলাতে আমাদের করণীয় কি বলে মনে করছেন? একটা বড় করণীয় হলো হোমওয়ার্ক করা দরকার যে একেবারে ওয়ার্স্ট সিচুয়েশন কি হতে পারে, সেটার একটা পরিকল্পনা থাকা দরকার। আমরা যে ধরে নিই যে এটা 6 মাস থেকে 9 মাস 1 বছরের মতন এই জিনিসটা থাকবে, তাহলে আমার কি করণীয় সেটা দেখা। যদি 1 মাসের মতন হয়, স্বল্প মেয়াদি, হয়তো 2 সপ্তাহ 1 মাস, তাহলে হয়তো অত চিন্তা করার নেই। কিন্তু আমাকে সবসময় খারাপটাই চিন্তা করতে হবে যে আরও খারাপ হতে পারে, এবং তখন আমরা যদি আগে থেকে পরিকল্পনা করা থাকে যে আমার সাপ্লাই লাইনের কি হবে, কি আমার প্রয়োজনীয়, যদি বাংলাদেশিরা যারা আছেন মধ্যপ্রাচ্যে তারা যদি আবার দেশে ফেরত আসার, অনেকেই ফেরত আসতে চাইবে যেহেতু ওখানে সেই সিকিউরিটি নেই, সেটাকে কীভাবে সামাল দিবে, সেই হোমওয়ার্কটা বড় আকারে আমার মনে হয় এখন করা দরকার। আমি মনে করি যে অলরেডি নিশ্চয়ই করা শুরু করেছে। জি, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন অধ্যাপক ইমতিয়াজ আহমেদ। পারমাণবিক ইস্যুতে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে গঠনমূলক আলোচনা চলছিল, ফলপ্রসূ আলোচনার ঘোষণাও দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এর মধ্যেই কেন যৌথ হামলা চালানো ইসরায়েলে যুক্তরাষ্ট্র? মূলত হামলার পেছনে রয়েছে গভীর এক খেলা। প্রকৃত খেলাটা শুরু হয়েছিল হামলার ঠিক 12 ঘন্টা আগে। 28শে ফেব্রুয়ারি শনিবার সকাল যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল তেহরানের আকাশ। ফলপ্রসূ আলোচনার মধ্যেই কেন এই হামলা? খালি চোখে এটি একটি সামরিক অভিযান মনে হলেও এর পেছনে রয়েছে 12 ঘন্টার গভীর এক খেলা। গত 27শে ফেব্রুয়ারি ইসরায়েল সফরে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমন এক সময় এই সফর যখন আন্তর্জাতিক শক্তিগুলো নিজ নিজ সংকটে ব্যস্ত। অন্যদিকে পাকিস্তান ব্যস্ত আফগানিস্তানের হামলা নিয়ে। এসব ঘটনা আলাদা মনে হলেও এর পেছনে রয়েছে গভীর ষড়যন্ত্র। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদ ভারতের সাথে দুটি বিষয়ে আলোচনা করে। এখানেই হচ্ছে মূল খেলা। আফগানিস্তানের সাথে ভালো কূটনৈতিক সম্পর্ক রয়েছে ভারতের। ইসরায়েল চেয়েছে আফগানিস্তান যেন পাকিস্তানকে সীমান্ত সংঘাতে ব্যস্ত রাখে। আফগানিস্তানও তাই করেছে। পাল্টা জবাব দেয় পাকিস্তান। ফলে দুই দেশে ব্যস্ত হয়ে পড়ে যুদ্ধে। ইসরায়েলেরও চাওয়া ছিল এতে পাকিস্তান ইরান থেকে দূরে থাকবে। এদিকে ইরানের শক্তিশালী মিত্র বিশ্বের দ্বিতীয় পরাশক্তি রাশিয়া ব্যস্ত ইউক্রেনে যুদ্ধ নিয়ে, আর দেশটির আরেক বন্ধুরাষ্ট্র চীন প্রকাশ্যে শান্তির পক্ষে অবস্থান নিয়েছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোও সরাসরি সংঘাতে জড়াতে অনাগ্রহী। ফলে বিশ্লেষকদের একাংশের মতে কৌশলগতভাবে চাপে পড়ে যায় তেহরান। ফলে ইরানের পাশে দাঁড়ানোর মতো কেউ রইল না। নরেন্দ্র মোদীর ইসরায়েল সফর, পাকিস্তানে আফগানিস্তানের হামলা পাল্টে দিয়েছে যুদ্ধের ময়দানের চিত্র। গত জুনে ইসরায়েল ইরান যুদ্ধে ইরানের পাশে দাঁড়িয়েছিল পাকিস্তান, কিন্তু এবার ইসরায়েল নিশ্চিত করল ইতিহাস আর ফিরে আসবে না। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের জেরে পাকিস্তানের সংঘর্ষে 9 জন নিহত হয়েছে, আহত অন্তত 20 জন। রবিবার করাচির মাই কোলাচি রোড এলাকায় মার্কিন কনসুলেটের সামনে বিক্ষোভে নামে হাজারো মানুষ। বিক্ষোভকারীরা করাচির মার্কিন দূতাবাসে ঢোকার চেষ্টা করলে বাধা দেয় নিরাপত্তারক্ষীরা। এ সময় দূতাবাসের জানালা ভেঙে ভবনের কিছু অংশে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ালে হতাহতের ঘটনা ঘটে। সিন্ধুর স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল হাসান লাঞ্চার সতর্ক করে বলেন,
কাউকে আইন নিজের হাতে তুলে নিতে দেওয়া হবে না। গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা আরও বাড়ানোর নির্দেশ দিয়েছেন স্থানীয় প্রশাসন। মার্কিন দূতাবাসে ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ইরান অস্থিরতা 10 থেকে 15 দিনের বেশি স্থায়ী হলে চরম জ্বালানি সংকটে পড়বে বাংলাদেশ। একই সাথে বহুগুণ বাড়বে আর্থিক চাপ। এছাড়াও জ্বালানি সহ সব নিত্যপণ্যের দাম হবে ঊর্ধ্বমুখী। এমন পরিস্থিতিতে লাগাম টানতে হবে বাজার সিন্ডিকেটের, নয়তো রাষ্ট্র অকার্যকর হওয়ারও ঝুঁকি রয়েছে। টেকসই সমাধানের জন্য মজুদ সক্ষমতা বাড়ানো, আমদানি নির্ভরতা কমানো এবং বিকল্প জ্বালানি ব্যবস্থার পরামর্শ বিশ্লেষকদের। দেশের জ্বালানি চাহিদার 65 থেকে 70% আমদানি নির্ভর। এর বেশিরভাগ অপরিশোধিত জ্বালানি তেল, এলএনজি এবং এলপিজি। এর বড় অংশ আমদানি হয় মধ্যপ্রাচ্য, কাতার, সৌদি আরব, ওমান থেকে। বছরের পর বছর চরম জ্বালানি সংকটে দেশ। যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতে জ্বালানি পরিবহন বন্ধ হয়ে যাবার শঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি সেরকম হলে আরও প্রকট হতে পারে দেশের জ্বালানি এবং আর্থিক খাত, এমন অভিমত বিশেষজ্ঞদের। আমরা কিন্তু কিছুদিন আগে লক্ষ্য করেছি যে সাপ্লাই ডিসরাপশন কিভাবে হতে পারে, সেটা এলপিজির ক্ষেত্রে হয়েছে। এমন আমদানি নির্ভর দেশ হয়ে গেছি এবং আমাদের ডিমান্ডটা এত বেড়ে গেছে যে একটু এদিক ওদিক হলেই কিন্তু আমাদের সমস্যা দেখা দিবে, এবং তাই হচ্ছে। জাহাজ চলাচল নিয়ন্ত্রিত হলে, বন্ধ না হলেও জাহাজ ভাড়া বেড়ে যাবে। জ্বালানি তেলের দাম, কয়লার দাম, এলপিজির দাম, গ্যাসের দাম সবই বেড়ে যাবে। তো বেড়ে গেলে আমরা সেই বাড়তি পয়সা কোত্থেকে দেব? টেকসই সমাধানের জন্য মজুদ সক্ষমতা বাড়ানো এবং বিকল্প জ্বালানি ব্যবস্থা করার তাগিদ দিয়েছেন তারা। যে কোনো জিনিস আমরা যেটা সাপ্লাই দিব মার্কেটে, সেটার যথেষ্ট মজুদ দেশে রেখে কাজ করতে হয়, এইটাই নিয়ম। আমরা এতদিন পর্যন্ত যেভাবে এসে চলেছি সেটা চিন্তা করলে চলবে না, কারণ আমরা এখন আমদানি নির্ভর দেশ হয়ে গেছি। এ যাবৎ দেখেছি যে এই সমস্ত জ্বালানি তেল বা বলেন বিদ্যুৎ, এ সমস্ত দাম বাড়লে সরকারের আয় বাড়ে। সরকার ব্যবসায়ীদের মতো হয়ে গেছে, অসাধু ব্যবসায়ীদের মতো। সরকারের এখন এই অবস্থায় সরকারের সেই চরিত্রের পরিবর্তন আনতে হবে। একই সাথে জ্বালানি খাতে অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমানোর পরামর্শ তাদের। এখানকার বাজার ওই অজুহাতে কিভাবে বাড়ানো হয়, আমরা সবাই, সরকার থেকে সবাই, রাষ্ট্র কার্যকর হয়ে যাবে। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। যুদ্ধ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে অবস্থান করা বাংলাদেশি নাগরিকদের নিরাপদ রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এজন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলেছেন তিনি। সচিবালয়ে পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে এই নির্দেশ দেন তিনি। সংকটের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাজার ঊর্ধ্বমুখী হলেও দেশের বাজারে তার প্রভাব পড়বে না বলেও জানানো হয়েছে। রবিবার সপ্তাহের শুরুর দিনে সকালে সচিবালয়ে নিজ দপ্তরে দিনের কার্যক্রম শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টার সঙ্গে, যেখানে ইরানের যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশের ভূমিকা ও যুদ্ধের প্রভাব মোকাবেলায় করণীয় নিয়ে আলোচনা হয়। তো এখানে মেইনলি হচ্ছে আমাদের সিটিজেনদের সিকিউরিটি প্রাধান্য দেওয়া এবং তাদেরকে সহায়তা করা, যাতে তারা কোনো ডিস্ট্রেস ফেস না করে, এবং যারা আমাদের স্ট্যান্ডার্ড প্যাসেঞ্জার আছেন এখানে আমরা সহায়তা দিচ্ছি। এদিকে ইরান ইসরায়েল ইস্যুতে বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা নিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। বৈঠকে ফ্লাইট বাতিল হওয়া, আটকে পড়ারা যেন ভিসা নিয়ে সংকটে না পড়ে সেজন্য তাদের সহযোগিতা চাওয়া হয়। আর মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসী শ্রমিকদের বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। গতকালকে প্রধানমন্ত্রী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী, গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে দিক নির্দেশনা দিয়েছেন ফরেন মিনিস্ট্রিকে এটার সাথে কানেক্ট করে জয়েন্টলি কাজ করে। প্রথম হচ্ছে আমাদের দেশের নাগরিক যারা এই অ্যাফেক্টেড দেশগুলোতে আছে তাদেরকে নিরাপদ আশ্রয়ের জন্য সহযোগিতা করা। মধ্যপ্রাচ্যের সমস্যা কূটনৈতিক তৎপরতা ও আলোচনার মাধ্যমে সমাধানের জন্য আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা।
মধ্যপ্রাচ্যে যুদ্ধের আঁচ লেগেছে বাংলাদেশে। মধ্যপ্রাচ্যগামী অসংখ্য ফ্লাইট স্থগিত করা হয়েছে। কিছু ফ্লাইট আজকে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। পরিস্থিতি জানাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ খান। শুভ, জানাবেন যে এখন ঠিক এই মুহূর্তে শাহজালাল বিমানবন্দরের পরিস্থিতি কি দেখছেন এবং যাত্রীদের কি ধরনের দুর্ভোগ পোহাতে হচ্ছে? জি, আসলে যদি আপনাকে আমি জানিয়ে রাখি শুরুতে, আসলে এই মুহূর্তে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রতিনিয়ত এই সময়ে যেমন যানজট লেগে থাকে বা যেরকম যাত্রীদের ভিড় আসলে দেখা যায়, সেটি কিন্তু আসলে এই মুহূর্তে দেখা যাচ্ছে না। কারণ আরও একটি বিষয় হচ্ছে যে বিকালে বাংলাদেশ এয়ারলাইন্স থেকে একটি তথ্য পাঠানো হয়েছে, সেটি হচ্ছে যে দুবাই, আরব আমিরাত এবং দোহা, এই তিনটি দেশ বাদে সব দেশেই, মধ্যপ্রাচ্যের সবগুলো দেশেই স্বাভাবিকভাবে বাংলাদেশ বিমানের চলাচল স্বাভাবিক থাকবে। তবে অন্য যে এয়ারলাইন্স সেগুলো কিন্তু আসলে বন্ধ রয়েছে গতকাল থেকেই। শুধুমাত্র বাংলাদেশ এয়ারলাইন্সের এই তিনটি দেশ বাদে সকল মধ্যপ্রাচ্যের দেশগুলোতেই বিমান চলাচল স্বাভাবিক রয়েছে, সেটি আসলে জানানো হয়েছে এই বিমানের যে কর্তৃপক্ষ রয়েছে সেখান থেকে জানানো হয়েছে। এখন যদি আপনাদেরকে আমরা আসলে দেখানোর চেষ্টা করি এয়ারপোর্টে, যে আসলে যেহেতু শুধু বাংলাদেশ বিমানের যারা যাত্রী তারাই কিন্তু আসছেন এবং গতকাল থেকে আজকে দুপুর পর্যন্ত কিন্তু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রচণ্ড যাত্রীদের ভোগান্তির শিকার হতে হয়েছে। সেটি হচ্ছে যে সকল অন্যান্য এয়ারলাইন্সের যাত্রী রয়েছেন তারা কিন্তু দেশের দূর দূরান্ত থেকে, বিভিন্ন জেলা থেকে কিন্তু তারা তাদের স্বজন সহ গাড়ি করে এই এয়ারপোর্টে এসেছেন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছেন। অবশেষে কিন্তু তাদের যে বিমানের যে ফ্লাইট সেটি কিন্তু আসলে বন্ধ ছিল, যার ফলে তাদের একটু ভোগান্তি পোহাতে হচ্ছে। এবং আজকে থেকে কিন্তু বিকাল থেকেই যে বিমান চলাচল বাংলাদেশ বিমানের যে স্বাভাবিক, সেটি কিন্তু আসলে বাংলাদেশ বিমান থেকে জানানো হয়েছে যে তিনটি দেশ বাদে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের যে চলাচল সেটি আসলে স্বাভাবিক রয়েছে এবং অন্যান্য এয়ারলাইন্সের ক্ষেত্রে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আসলে কিছুটা যাত্রী শূন্য, যেহেতু অন্যান্য ফ্লাইটগুলো বন্ধ রয়েছে, শুধুমাত্র বাংলাদেশ বিমান এয়ারলাইন্সটা চালু রয়েছে। সশস্ত্র বাহিনী কবে ব্যারাকে ফিরবে এই বিষয়ে শিগগিরই সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত নেওয়া হবে, এই কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। জানান, শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজদের তালিকা করা হয়েছে, শিগগিরই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। এদিকে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছেন ভারত ও পাকিস্তানের হাই কমিশনাররা। দুপুরে সচিবালয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। জুলাই জাতীয় সনদের পরে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, জননিরাপত্তা নিশ্চিতে সারা দেশে বাকি থাকা ২৭টি উপজেলায় ফায়ার স্টেশন বসাতে একটি প্রকল্প হাতে নিতে সংস্থাটিকে নির্দেশনা দেওয়া হয়েছে। ফায়ার ফাইটার এবং গাড়ি চালক আর অন্যান্য কিছু পদ আছে, এগুলো হয়তো আরো কয়েকশো জনবল নিয়োগ হবে, প্রায় ২৫০। গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সশস্ত্র বাহিনী কবে ব্যারাকে ফিরে যাবে সে ব্যাপারে সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হবে। কিন্তু সরকারের যে আগের নির্দেশনা অনুসারে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সশস্ত্র বাহিনী যেভাবে মাঠে ছিল উইথ ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার সেভাবেই আছে। এই মেয়াদটা কবে শেষ হবে আমার এখন জানা নাই, দেখতে হবে। তা আমরা এটা সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করে আমাদেরকে নির্ধারণ করতে হবে যে সশস্ত্র বাহিনী আর কতদিন মাঠে থাকবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি দৃশ্যমান উন্নতি হয়েছে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চট্টগ্রামের ঘটনায় সন্ত্রাসীদের চিহ্নিত করা হয়েছে এবং শিগগিরই অভিযান শুরু হবে। বাংলাদেশে যত শীর্ষ সন্ত্রাসী আছে, এরকম যত চাঁদাবাজ আছে, তারা অতি অবশ্যই যাতে আইনের আওতায় আসে, ধৃত হয়, সেই ব্যবস্থা আমরা খুব দ্রুত নেব। আমি আমাদের পরিকল্পনাটা এখানে এখনই ফাঁস করতে চাই না। এদিকে পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার এবং ভারতীয় হাই কমিশনার প্রণব কুমার ভার্মা সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে। সিকিউরিটি অ্যাসপেক্টগুলো নিয়ে তারা কথা বলতে এসেছিলেন। আলাদা বৈঠকে দুই দেশের বাণিজ্য, ভিসা প্রক্রিয়া এবং পারস্পরিক সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। ৫ই মার্চের মধ্যে ফ্যামিলি কার্ডের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হবে এবং ৮ই মার্চের মধ্যেই প্রকল্পের সব কাজ সম্পন্ন হবে। আর
10ই মার্চ আনুষ্ঠানিক কার্ড প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। দুপুরে রাজধানীর কড়াইল বস্তিতে মাঠ পর্যায়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন। বলেন, ফ্যামিলি কার্ড হবে নির্ভুল তথ্যের ভান্ডার। বাংলাদেশ ব্যাংক থেকে সরাসরি গ্রাহকের কাছে টাকা পৌঁছবে এই কার্ডের মাধ্যমে। দলীয় কোনো লোক এই কার্যক্রমের সাথে সম্পৃক্ত হবে না। কেউ বিভ্রান্তি ছড়ালে বা কার্ড করিয়ে দেওয়ার নামে অর্থের লেনদেনের চেষ্টা করলে তাকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সমর্পণ করতে অনুরোধ জানান মন্ত্রী। 8 তারিখের মধ্যে উইল বি ফুললি রেডি যে আমরা আমাদের এই ফ্যামিলি কার্ড ডিস্ট্রিবিউশনের জন্য, এবং যেটা আমাদের কমিটমেন্ট বর্তমান সরকারের 10ই মার্চ ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করতে পারবেন। কাজে আমরা আশা করি আপনাদের সহযোগিতায় এটা একটা ভালো অগ্রাধিকার প্রকল্প জনাব তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রীর। শিগগিরই সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। সংসদের প্রথম অধিবেশনে আগের সরকারের জারি করা অধ্যাদেশের বিষয়ে যে সিদ্ধান্ত হবে সেই অনুযায়ী পরবর্তী করণীয় ঠিক করা হবে। এসব কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসউদ। ডিবিসির শীঘ্রই আমি আশা করতেছি যে সিটি কর্পোরেশনের নির্বাচন হবে। পরপর তার আগে আমাদের উপনির্বাচন যে কয়টা আপনারা জেনেছেন, সেই নির্বাচনগুলো শিগগিরই ডেট তফসিল ঘোষণা করা হয়েছে। শিগগিরই নির্বাচন সেখানে অনুষ্ঠিত হবে। সেন্ট মার্টিন সংলগ্ন বঙ্গোপসাগর এলাকা থেকে মালয়েশিয়ার পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া 153 নারী, পুরুষ ও শিশুকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এই ঘটনায় জড়িত সন্দেহে পাচার চক্রের 15 সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মধ্যরাত 3টার দিকে অপারেশন সমুদ্র প্রহরা এই নিয়োজিত কোস্টগার্ড জাহাজ কামরুজ্জামান বিশেষ অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন বোটকে থামার সংকেত দেওয়া হলে নির্দেশ অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে গভীর সমুদ্র এলাকা থেকে বোটটি আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে নারী ও শিশু সহ 153 জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। একই সঙ্গে মানব পাচারের সঙ্গে জড়িত 15 জনকে গ্রেপ্তার করা হয়। রোজা শুরু হয়েছে সপ্তাহখানেকের বেশি। সামনে ঈদ, তাই জমে উঠেছে সিলেট নগরের শপিং মলগুলো। প্রিয়জনদের মুখে হাসি ফোটাতে আগে ভাগেই কেনাকাটায় নেমেছেন অনেকেই। নতুন সরকার গঠনের পর ব্যবসায়িক পরিবেশ ইতিবাচক বলছেন ব্যবসা সংশ্লিষ্টরা। বাড়তি ভিড় সামাল দিতে নজরদারি জোরদারের কথা জানিয়েছে পুলিশও। ঈদের বাকি এখনো বেশ কয়েকদিন, এরই মধ্যে ক্রেতাদের উপস্থিতি বাড়ছে সিলেটের শপিং মলগুলোতে। নগরের ব্লু ওয়াটার, শুক্রিয়া, সিটি সেন্টার, আলহামরা, মধুবন মার্কেট, হাসান মার্কেট সহ সবকটি শপিং সিটিতে ভিড় জমছে লক্ষণীয়ভাবে। পাশাপাশি অভিজাত ফ্যাশন হাউসগুলোতেও প্রথম রমজান থেকেই জমেছে ঈদের কেনাকাটা। প্রত্যাশা অনেক ভালো হবে, অন্যান্য বারের তুলনায় আবার যাতে আরো বেশি জমজমাট হয়, আমরা এইরকম একটা প্রত্যাশা করি। খুবই ভালো, যেরকম দেখতেছি, বাট এখন কিন্তু কিনি নাই, যাচাই করতেছি, সো পরবর্তীতে কিনবো। ক্রেতাদের আকৃষ্ট করতে দোকানে দোকানে বাহারি সব কাপড় চোপড়। ব্যবসায়ীরা বলছেন ঈদের দিন যত ঘনিয়ে আসবে বাড়বে ক্রেতাদের উপস্থিতি। আলহামদুলিল্লাহ এখানে সিলেট বরাবরই আলহামদুলিল্লাহ মাল ভালো থাকে, কোয়ালিটি ফুল থাকে, আসলে আসানোরও ভালোই মাল পাবে। আমরা তো দোকানপাট খুলিয়া বসে মালটালা কালেকশন করতেছি, কাস্টমারের আশায় তোমরা বসে আসি। নতুন সরকার গঠিত হওয়ায় এবার ঈদে ভালো ব্যবসার প্রত্যাশা সংশ্লিষ্টদের। ব্যবসায়ী আমরা যারা আছি সবকিছু মিলে আমরা প্রত্যাশা যে এইবার সিলেট শহরে যারা যে শপিং মল আছে ইনশাল্লাহ আমরা একটা ভালো ব্যবসার অবস্থানে নিব। এদিকে নির্বিঘ্নে ঈদের কেনাকাটা নিশ্চিত এবং সড়কে শৃঙ্খলা আনতে তৎপর পুলিশও। অবৈধ গাড়ি ঘোড়া এগুলোর বিরুদ্ধে অভিযান চলছে। আমরা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখার চেষ্টা করতেছি। দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে দেশে নতুন সরকার আসায় এবার ঈদ বাজারকে কেন্দ্র করে ব্যবসায়ীদের প্রত্যাশা তুঙ্গে। এখন পর্যন্ত ঈদ বাজার ততটা জমে না উঠলেও চাঁদ রাত ঘনাতেই উপচে পড়া ভিড় লাগবে বাজারগুলোতে, এমন প্রত্যাশা সকলের। তাওহিদুর রহমান শাহ, ডিবিসি নিউজ, সিলেট। ফুটবল বিশ্বকাপ থেকে সরে আসতে পারে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরানে অংশগ্রহণ নিয়ে দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ প্রাথমিকভাবে বিশ্বকাপ না খেলার কথা জানিয়েছেন। তবে সিদ্ধান্তের ভার তুলে দিলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাঁধে। ফিফা বিশ্বকাপে ইরানের সবকটি ম্যাচই হবে যুক্তরাষ্ট্রের ভেন্যুতে। 15 জুন নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ইরানের বিশ্বকাপ যাত্রা শুরু হবে। তবে দেশটির ফেডারেশন প্রাথমিকভাবে পূর্ব নির্ধারিত ভেন্যুতে খেলতে অস্বীকৃতি জানিয়েছে। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসির সঙ্গেই থাকুন।